42টি গ্রামের মানুষ উপকৃত হবেন শালেপুর 2 নম্বর অঞ্চলে দ্বারকেশ্বর নদীর তীরে ব্রিজ তৈরি হলে। সেজন্য ওই অঞ্চলের সহসভাপতি বিদ্যুৎ চক্রবর্তী মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। কলকাতা চেতনাবার্তা নিউজ চ্যানেল থেকে প্রেমচাঁদ ফৌজদার গিয়েছিলেন হুগলির শালেপুর 2 নম্বর অঞ্চলে বসন্তবাটি গ্রামে। সেখানকার গ্রামবাসীদের সাথে কথা বলে বর্তমানে ওই অঞ্চলের পরিস্থিতির কথা জানা গেল এবং সহসভাপতি বিদ্যুৎ চক্রবর্তীর সাথে কথা বলে ওই অঞ্চলের উন্নয়নের কথা জানা গেল। বন্যাপ্রবণ এলাকাতে নদীর উপর ব্রিজ তৈরি করার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানানো হয়েছে। 42টি গ্রামের মানুষ উপকৃত হবেন ওই ব্রিজ তৈরি হলে। আমার নাম বিদ্যুৎ চক্রবর্তী। আচ্ছা, আপনি শালেপুর 2 নম্বর রাজ্যে সহসভাপতি হিসেবে কতদিন আছেন? আমি আছি 2023 সাল থেকে। আচ্ছা, আপনি কিভাবে 2 নম্বর এই অঞ্চলে শালেপুর 2 নম্বর সহসভাপতি হলেন? দেখুন, দল সহসভাপতি করেছে আমাদের নেত্রী, আমাদের বাংলার মা মমতা ব্যানার্জি, আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওনারা ভেবেছেন যে আমাকে সহসভাপতি করলে অঞ্চলে ভালো হয়, তাই অঞ্চলে সহসভাপতি করেছে। দলের কাজ করার জন্যে, মানুষের সেবা করার জন্যে, মানুষের পাশে থেকে কাজ করার জন্যে আচ্ছা, সহসভাপতি করেছে। সভাপতি কিন্তু তার বাড়ির সামনেই কথা বলছেন। আচ্ছা, টিএমসি দলে যোগ দিয়েছিলেন কত সালে? আমি উচ্চ মাধ্যমিক পাস করি 2007 সালে। উচ্চ মাধ্যমিক পাস করে 2008 সালে আমি তৃণমূল দলে আসি। তখন আমাদের তৃণমূল কংগ্রেস জোট ছিল এবং আমাদের লোকসভার ভোট ছিল, আমাদের এখানের জোট প্রার্থী হয়েছিল শম্ভু মালিক। তখন আমি দলে নামি। আচ্ছা, আপনার টিএমসি দলে আসার পর নিজস্ব একটু অভিজ্ঞতা বলুন। লক্ষ লক্ষ পাবলিক যা দেখতে পাবে। দেখুন, টিএমসি দলে আসার বলতে আমরা তো একজনকে দেখেই দল করি, সেটা হচ্ছে আমাদের বাংলার মা, আমাদের বাংলার মমতাময়ী মা, আমাদের নেত্রী, আমাদের বাংলার অগ্নিকন্যা, আমাদের বাংলার উন্নয়নের কান্ডারি মমতা ব্যানার্জি। এটা আমার মা। আপনার নাম? বীণাপানি চক্রবর্তী। আমার বাবা। আপনার নাম? আমার জয়দীপ চক্রবর্তী। আমার বৌদি। আপনার নাম? লুসি চক্রবর্তী। আচ্ছা, আপনি বলুন, আপনি কি কাজ করেন? পূজা অর্চনা করি, চাষবাস করি। মানে পূজা অর্চনা করে চাষবাস করেন, এভাবে সংসার চলে। আপনারা দেখতে পাচ্ছেন এটা বিদ্যুৎ চক্রবর্তীর বাড়ি। এখানে বিদ্যুৎ চক্রবর্তী পরিবার সকলেই আছে। আপনারা দেখুন, একটা মধ্যবিত্ত গরিব পরিবার থেকে উঠে আসা বিদ্যুৎ চক্রবর্তী জীবনে কিভাবে স্ট্রাগল করে এই জায়গায় পৌঁছেছে। এটা ঝুমঝুমি নদী। ঝুমঝুমি নদী। এই যে যখন ভয়ঙ্কর বন্যা হয় কি হয়? ভয়ঙ্কর যখন বন্যা হয় তখন যেটা পরিস্থিতি এখানে হয়, সারা রাত আমাদেরকে এখানে বাঁধে জেগে বসে থাকতে হয় এবং আমাদের বিদ্যুৎ চক্রবর্তী যে আছে উনি টোটাল এখানে জেনারেটার দিয়ে সমস্ত আলো টালো দিয়ে ব্যবস্থা করে। এবং এই যে দীর্ঘ যে 4 বছর জব কার্ড বন্ধ আছে, তার ফলে এই যে নদীর গায়ে যে বন জঙ্গল এটা সেটা বিভিন্ন রকম হয়ে রয়েছে। এতে তো যদি বন্যা বাড়ে কোনো রকম তো আমরা কিছু দেখতে পাবো না, কোথাও ভোগ পড়লো কি হলো না হলো। উনি তার দায়িত্ব নিয়ে পঞ্চায়েত থেকে এই জব কার্ডের মাধ্যমে এই বনগুলোকে কাটিয়েছেন। তো বিদ্যুৎ চক্রবর্তী এখানে তার অবদান, বিরাট অবদান। যে কোনো আমাদের বলার আগে উনি ঝাঁপিয়ে পড়েন এখানে যে কোনো কাজে পরিষ্কারভাবে। আর এইখানের যে পরিস্থিতি, যে নদীগর্ভের যে পরিস্থিতি, সেটা ধরুন এই জায়গাটার উপরে, এই বাঁধটার উপরে 42টা গ্রাম নির্ভর করছে। তো এইটা যদি কোনো কারণে ভেঙে যায় তাহলে এখানে আমাদের এই কৃষি প্রধান এরিয়া, তো মানুষ মানে কৃষির উপরে নির্ভরশীল। তো এটা ভেঙে যাওয়া মানে 42টা গ্রাম পুরো ভেসে যাবে এবং কেউই আর বাঁচবে না, এইখানে একদম পুরো শেষ হয়ে যাবে সব। তো 42টা গ্রামের জনসংখ্যা কত? ওই যে নৌকাটা দেখে আসছে, ওই নৌকাটা যাত্রী এভাবে পারাপার হচ্ছে 42টা গ্রামের মানুষ। মিনিমাম 5 লাখ, মিনিমাম 5 লাখ। 5 লাখ মানুষ? হ্যাঁ, 42টা গ্রামে। হ্যাঁ, 42টা গ্রামে মিনিমাম 5 লাখ। আচ্ছা, এই বাঁধটা যদি ভেঙে যায় তাহলে 42টা গ্রামের মানুষ মানে একদম ক্ষতিপূর্ণ হয়ে যাবে। মানে যে কি হবে তা বলা যাবে বলা না। মুশকিল। বাড়িঘর কিছু থাকবে না। এই জন্যেই আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটা মানে আবেদন, উনি যেন এইটা অন্তত একটা গার্ডওয়েল করেন, বা গার্ডওয়েল না হলেও কংক্রিট গার্ডওয়েল যেন করেন, বা না হলেও মানিকপাটের সাইডে যে পাথর দিয়ে যেটা সেটিং করা হয়েছে ওটাও যদি করা হয় তাহলেও আমরা কিছুটা আশার আলো দেখতে পাবো। নৌকোয় বন্যা এলে পরিস্থিতি খুব খারাপ। ভালোভাবে যাতায়াত করা যাচ্ছে না, বন্ধ থাকে নৌকা বন্ধ থাকে এবং
সেজন্য আমরা একটা যে আবেদন করছি যাতে ব্রিজটা অতি শীঘ্রই হয়। আমরা আবেদনটা কার কাছে করছেন? আমরা দপ্তরে দিদির কাছে দিদি মানে মুখ্যমন্ত্রীর কাছে, তাই তো? আপনারা আবেদন করছেন আবেদন করছি যাতে এখানে নদীতে একটা ব্রিজ করা যায়। করা যায়। এই যে নৌকো বাঁধা আছে, নৌকোটা এখন চলছে না। ওই দূরে একটা নৌকো দেখা যাচ্ছে, ওই নৌকাটায় কিছু লোকজন নিয়ে আসছে, যাত্রী নিয়ে আসছে। আচ্ছা, এখানে অঞ্চল সভাপতিকে চেনেন? হ্যাঁ, কেমন কাজ করছেন? ভালো কাজ করছে বিদ্যুৎ চক্রবর্তী। আচ্ছা, কি কি উন্নয়নমূলক কাজ করছেন অঞ্চলের? আপনি তো দেখতেই পাচ্ছেন আমাদের দেশের রাস্তাঘাট এবং বিভিন্ন পানীয় জল বা কৃষির বিভিন্ন জল সরবরাহ হুম। সব দেখতে পাচ্ছেন আপনি। আচ্ছা, এই যে রাস্তা কতদিন পাকা হলো? এই রাস্তাটা আনুমানিক 4 বছর পাকা হয়েছে। পাকা হয়েছে। মানে বিদ্যুৎ বাবু যখন দায়িত্বে এসেছেন হ্যাঁ, হ্যাঁ, তখন কি কি তখনই- উন্নয়নটা হয়েছে? তখন রাস্তাঘাট আমাদের এখানে ছিল না ঠিকঠাক। সে রাস্তাঘাটের উন্নয়ন, চাষিদের বিভিন্ন সেচ ব্যবস্থার উন্নয়ন হুম। আর বা বিভিন্ন ধরনের জলের সরবরাহ, হুম। পানীয় জলের সরবরাহ, এইসব উন্নয়ন ভালো হয়েছে। এই রাস্তাঘাট আক্রান্ত যখন সিপিএম আমলে 34 বছর আগে আমলে রাস্তা পুরো একদম কাদা হয়েছিল, আমি যাতায়াত করা যেত না। হুম। তো আমাদের এই তৃণমূল 11 সাল থেকে আসার পর হুম। এই বিদ্যুৎ চক্রবর্তী আমাদের যখন সহসভাপতি, হুম। ওনার সহযোগিতা নিয়ে আমরা এই সমস্ত রাস্তাকে পাকা করেছি। দু একটা রাস্তা ছাড়া বাকি সবই পাকা হয়ে গেছে, রাস্তাঘাট সবই পাকা। সবই পাকা প্রায়। আচ্ছা, এটা বন্যপ্রবণ এলাকা তো? হ্যাঁ, এটা বন্যা প্রবল বন্যা এলাকা। আসে বন্যায় আমাদের এখানটা, হ্যাঁ, বা এখানে সেলাই ঠেল মারলে আসে খুব কম, খুব আগের কম না, তুলনায় প্রতি কম। বছরই বন্যা এসে যায়। এসে যায়। বন্যা যখন আসেন তখন কি করেন? তখন আমরা এখান থেকে যেসব বিশেষ করে মুসলিম পাড়া, আদিবাসী পাড়া, যেসব আমাদের গরিব মানুষগুলো আছে, ওনাদের তখন বাড়ি তো কাঁচা বাড়ি থাকছিল, এখন অধিকাংশ পাকা বাড়ি হয়ে গেছে। ইন্দিরা আবাস, বাংলা আবাস ঘর পেয়ে অনেকে হয়েছে, কিছু বাকি রয়েছে, দু একটা ছাড়া বাকি পাকা বাড়ি হয়ে গেছে। তো আমরা কী করি, আমাদের এখানে যে প্রাথমিক একটা প্রাথমিক কী আছে, স্কুল আছে, স্কুল আছে, প্রাইমারি স্কুল। প্রাইমারি স্কুল, ওখানে আমরা ওখানে নিয়ে আসি, ওখানে ওদিকে আমরা সবাইকে নিয়ে এসে ওখানে সহযোগিতা করি, ওদিকে আমরা সব দেখাশোনা করি, ওখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই, ওখানে ওরা থাকে। হুগলি থেকে প্রেমচাঁদ ফৌজদারের রিপোর্ট, চেতনা বার্তা। জেগে থাকে, জাগিয়ে রাখে। চেতনা বার্তা, জেগে থাকে, জাগিয়ে রাখে।